ঘাড়ে কোনো পুরুষের স্পর্শ পেতে লিলি ভীষণ কেঁপে তড়িঘড়ি করে পিছু ফিরে তাকালো। ঘটনার আকস্মিকতায় অতি অপরিচিত মুখটাকে দেখে লিলি পূর্ণ শঙ্কাগ্রস্ত হয়ে খানিক পিছিয়ে জোরে চেঁচিয়ে বলল, কে আপনি? ঝিরিঝিরি বৃষ্টিতে ববি ঠিক চোখ মেলে সামনের দিকে তাকাতে পারছে না। বারবার চোখের পাতা এক হয়ে যাচ্ছে। কপালে লেপ্টে থাকা চুলগুলোকে হাত দিয়ে সরিয়ে ববি খোলা খোলা চোখে লিলির দিকে তাকালো। 18 বছরের একটা যুবতী মেয়েকে লাল টুকটুকে বউ ভেসে চোখের সামনে দেখে ববির ক্রোধিত চোখ দুটো স্নান হয়ে এলো। চোখে মুখে অদ্ভুত উন্মাদনা কাজ করতে লাগলো। দু চোখে আর শক্তি নিয়ে ববি লিলির দিকে তাকিয়ে বলল, এত রাতে এই ঝুম বৃষ্টির মধ্যে একা একটা মেয়ে এখানে কি করছেন? ভেজাক্ত অবস্থায় তো ছেলেদের মনে আগুন ধরিয়ে দিচ্ছেন। অল্প সময় থেমে ববি আবার পিছনের চুলগুলো টেনে হালকা হেসে বলল, আমি অবশ্য ওই চোখে আপনার দিকে তাকাইনি, তাও আপনার জন্য এলাকার ছেলেদের সাথে কথা কাটাকাটি করতে হলো। আচ্ছা, আপনি কি বিয়ের আসর ছেড়ে পালিয়েছেন? টুকটুকে পুতুল বউ সেজে আছেন তাই বললাম। লিলি ভয়ের তো দৃষ্টিতে এদিক সেদিক তাকিয়ে দেখলো তাকে পিছু করা ছেলেগুলো আর নেই। আর এদিকে ববি একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে। তার জিজ্ঞাসার যেন কোনো অন্ত নেই। ক্রন্দনরত অবস্থায় আতঙ্কে জর্জরিত হয়ে লিলি সুঠাম দেহধারী আর গৌরবর্ণের আদলে দাঁড়িয়ে থাকা ববির পা ধরে কেঁদে নাক টেনে বলল, ভাইয়া প্লিজ আমাকে বাঁচান। আমি গ্রাম থেকে পালিয়ে এসেছি, তাও ও আবার বিয়ের আসর থেকে। ঘটনার আকস্মিকতায় ববি সম্পূর্ণ বেকুব হয়ে হতভম্ব দৃষ্টিতে পায়ে ধরে বসে থাকা লিলিকে উদ্দেশ্য করে দাঁত কিরমিরিয়ে নিচেই নিচের মন আওড়িয়ে বলল, রাবিশ, এ আমার পা ধরল কেন? কোন মহা ঝামেলায় ফেসে গেলাম আমি? এজন্যই মেয়েদের চোখ ধাঁধানো রূপে মজতে নেই, হুটহাট করে গায়ে এসে পড়ে। আসছিলাম তো এই মেয়েকে ধমকাতে, ভোলা ভালা মুখ দেখে স্বয়ং আমি ভরকে গেলাম এর রূপে। লিলির একইভাবে ববির পা ধরে বসে আছে আর হেঁচকি তুলে কাঁদছে। ববি তার মনের ভ্রম ভেঙে লিলির দিকে দৃষ্টিপাত করে বজ্রকণ্ঠে বলল, পা ছাড়ুন, আপনি পা ধরেছেন কেন? লিলি মায়াভরা চোখে খুব কেঁদে ববির দিকে তাকিয়ে বলল, প্লিজ ভাইয়া আমার সাহায্য করুন। আমি খুব অসহায় হয়ে আপনার পা ধরেছি, আর আপনি আমার শেষ ভরসা। লিলির মায়াভরা চোখের দিকে তাকিয়ে ববির রাগে রক্তিম মুখটা নিয়ে গেল। লিলির বুক ফাটা আকুতি যেন ববির বুকে ধারালো আলপিন হয়ে বিঁধল। নরম স্বরে ববি লিলির দিকে তাকিয়ে বলল, এখানে আপনি কার কাছে এসেছেন? এই শহরেই আমার চাচার বাড়ি। কখনো আসিনি আমি এই অচেনা শহরে, তবে চাচার বাড়ির ঠিকানা আমি জানি। কেউ আমাকে সেই ঠিকানা অনুযায়ী চাচার বাড়ির সন্ধান দিচ্ছে না, উল্টো খারাপ চোখে আমাকে দেখছে, ভুলভাল পথ দেখিয়ে দিচ্ছে। এই করে করে বিকেল থেকে মধ্যরাত ঘনিয়ে এলো, অথচ আমি এখনো অবধি চাচার বাড়ি পৌঁছতে পারলাম না। এই শহরের মানুষগুলো খুব খারাপ, কেউ কারো উপকার করে না। ববি খানিক পিছিয়ে এসে লিলির থেকে কিছুটা দূরে সরে রুষ্ট হয়ে বলল, পা না ধরলেও আমি আপনাকে আপনার ঠিকানা অবধি পৌঁছে দিতাম। পায়ে ধরে কি প্রমাণ করতে চাইছেন আপনি? আপনি খুব অসহায়? লিলি বসা থেকে উঠে ববির সামনে হাত জোর করে কেঁদে বলল, অনুগ্রহ করে আমার চাচার বাড়ি পৌঁছে দিন প্লিজ। এই মুহূর্তে আমি পৃথিবীর ভীষণ অসহায় ব্যক্তি। বিশ্বাস করুন আমার মাথা কাজ করছে না, খুব অস্থির অস্থির লাগছে, অন্ধকারের দম বন্ধ হয়ে আসছে, লোকজনের লোভাতুর চাহনি আমাকে ভৎস করে দিচ্ছে। এত বড় শহরের আলোক ধাঁধায় আমি হারিয়ে যাচ্ছি। ছোট একটা গ্রামের মেয়ে আমি, শহরের চাকচিক্যতা আর জাঁকজমকে আমার মাথা ঘুরে আসছে। প্লিজ কৃপা করুন আমার উপর, প্লিজ। ববি ভীষণ বেহিসাবি হয়ে পেছনের চুলগুলো টেনে উদ্বিগ্ন স্বরে লিলিকে বলল, প্লিজ শান্ত হন আপনি, আর ঠিকানাটা দিন। লিলি গলা ধরা স্বরে বেশ তাড়াহুড়ো করে বলল, ঝাউলতা, চেয়ারম্যান বাড়ির বিপরীত পাশের স্বপ্নছায়া মঞ্জিল। ববি ভ্রু যুগল ঈষৎ কুঁচকে বলল, শিওর এটাই আপনার চাচার বাড়ির ঠিকানা? শিওর। প্লিজ আমাকে এই ঠিকানায় পৌঁছে দিন। আশ্চর্যের বিষয় কি জানেন?
ঠিকানার ধারে কাছে এসেই আপনি ঠিকানা খুঁজছেন। তার মানে আমার চাচা বাড়ি আশেপাশেই কোথাও? হুম, এখান থেকে 10 মিনিট হেঁটে গেলেই আপনার চাচার বাড়ি। এক্ষুনি আমাকে নিয়ে চলুন প্লিজ, আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকবো। প্যান্টের পকেটে 2 হাত গুজে ববি সামনের দিকে হাঁটা ধরল আর পিছু ফিরে লিলির দিকে তাকিয়ে বলল, চলুন, বৃষ্টি খুব বাড়ছে, কখন ঝড়ের তাণ্ডব শুরু হয় কি জানি। লিলির চোখের জলগুলো মুছে যাতে একটা ছোট ব্যাগ নিয়ে ববির পিছু পিছু হাঁটা ধরল। ঠান্ডায় এক প্রকার কাঁপছে লিলি। গায়ে চড়ানো লাল শাড়িটা টেনে সে নিজেকে আরো বেশি করে ঢেকে নিচ্ছে। বৃষ্টির তাণ্ডব যেন কিছুতেই কমছে না, উল্টে বাড়ছে। গোটা একটা দিন পার হয়ে গেল অথচ লিলির এখনো নাওয়া খাওয়া হয়নি। শরীরটা অসাড় হয়ে আসছে তার, ঠিকভাবে হাঁটতেও পারছে না। ববি পেছন থেকে আর চোখে মিলির দিকে তাকিয়ে দেখল লিলি খানিক হেলে তুলে হাঁটছে, মনে হচ্ছে এক্ষুনি মাথা ঘুরে পড়বে। ববি হাঁটা থামিয়ে লিলির পাশাপাশি দাঁড়ালো। গা থেকে শার্টটা খুলে ববি দুজনের মাথার উপর মেলে ধরল। লিলি অস্থির চোখ নিয়ে ববের দিকে তাকাতে ববি দাম্ভিক স্বরে বলল, গো অ্যাহেড, ঝড়ো বৃষ্টি থেকে বাঁচার জন্য এটা করা। লিলি মাথাটা নিচু করে সামনে হাঁটা ধরল। ববি জিজ্ঞাসু দৃষ্টিতে লিলির দিকে তাকিয়ে বলল, আচ্ছা, আপনি কখনো আপনার চাচার বাড়িতে আসেননি? না, আসলে চাচা আমাদের সাথে তেমন যোগাযোগ করতে চায় না। কেন, কারণ কি? আসলে আমার চাচা ওনার শ্বশুর বাড়িতে ঘর জামাই হয়ে থাকেন, তো তাই হয়তো সাহস করে আমাদের সাথে যোগাযোগ করতে চান না। আর তাছাড়া আমার চাচা আমার বিয়ের খবরও জানতেন না। আপনার চাচার নাম জুবাইর হোসেন, রাইট? লিলি স্লান হেসে ববির দিকে তাকিয়ে বলল, জি। আপনি কিভাবে জানলেন? কারণ জুবাইর চাচার পাশের বাড়িটাই আমাদের। এতক্ষণে আমি একটা ঠিক মানুষকে খুঁজে পেলাম, ভাবতেই খুব খুশি লাগছে। হুম। ববি অল্প সময় থেমে আবারও বলল, আচ্ছা, আপনার নামটা জানতে পারি? লিলি খানম। আমি ববি, ববি তাজওয়ার। ববির দিকে তাকিয়ে লিলি হালকা হাসল। ববি কিছুটা সংকোচ বোধ করে আবার বলল, আচ্ছা, জানতে পারি আপনি কেন বিয়ের আসর ছেড়ে পালিয়েছেন? লিলি কান্নাজড়িত কণ্ঠে মাথাটা নিচু করে বলল, আমি মাত্র এসএসসি পরীক্ষা দিয়েছি, এর মাঝে বাবা পাগল হয়ে গেছে আমাকে বিয়ে দিতে। নিম্নবিত্ত পরিবারের মেয়ে বলে মা বাবা কখনো আমাকে বিয়ে দিয়ে নিজেদের দায় ছাড়া করবেন সেই চিন্তায় আছেন। কিন্তু আমি তো এত তাড়াতাড়ি বিয়ে করতে চাই না। আমার তো অনেক পড়াশোনা করতে হবে, অনেক বড় হতে হবে, চাকরি বাকরি করতে হবে, মা বাবাকে একটা সুস্থ সুন্দর জীবন উপহার দিতে হবে, গ্রামের এই নোংরা সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। মেয়ে বলে গ্রামের লোকজনদের যে অবহেলা, অত্যাচার, নিপীড়ন সহ্য করেছি, সব পা দিয়ে পিষে দিতে হবে। প্রমাণ করতে হবে মেয়েরা চাইলেই সব পারে। ছেলেদের মতো মাথা উঁচু করে দাঁড়াতে হবে, ছেলেদের মতো টাকা পয়সা ও রোজগার করতে পারে, মা বাবাকে সুস্থ সুন্দর একটা জীবন দিতে পারে, তাদের ইচ্ছে মতো জীবনসঙ্গী বেছেও নিতে পারে। আর তাই আমি বিয়ের আসর থেকে পালিয়ে এসেছি, চাচার কাছ থেকে। পরে অনেক বড় হব আমি, নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করে তবেই বাড়ি ফিরব। ববি খুব মনোযোগ দিয়ে মিলির কথাগুলো শুনল। লিলিকে দেখে খুব উচ্চাকাঙ্ক্ষী আর দৃঢ় মনের মনে হচ্ছে তার। তাছাড়া লিলি খুব সাহসীও বটে। না হয় একা একটা গ্রামের মেয়ে এত বড় ঝুঁকি নিয়ে বিয়ের আসর ছেড়ে পালিয়ে আসতে পারে না, তাও আবার এত রাতে। পৃথিবীতে এমন দৃষ্টিভঙ্গির মেয়ে খুব কমই আছে যে নিজের মনে জমা সাহসটুকু সঞ্চয় করে নিজেই নিজেকে উত্তম রূপে সমাজে প্রতিষ্ঠিত করার উচ্চাকাঙ্ক্ষা নিয়ে এত দূর আসতে পারে। ববি মনে মনে হেসে নিজেকে বলল, এই মেয়েকে তো আমার চাই। এই প্রথম কোনো মেয়েকে দেখে আমি থমকে গেছি। কখনো মুগ্ধ হয়েছি তো কখনো হেসেছি। পাগল পাগল হয়ে তার পিছু পিছু ছুটছি। এই ঝড়ো বৃষ্টির মধ্যে তাকে একটু স্বস্তি দেওয়ার জন্য গা থেকে শার্ট খুলে ছাতা হয়ে দাঁড়িয়েছি। রাগী ভাবটা একদম কমে গেছে আমার। ইচ্ছে করেও রাগ দেখাতে পারছি না। তার মানে কি দাঁড়ায়? সামথিং। ববি খুব উৎসুক হয়ে লিলির দিকে তাকিয়ে আবার বলল, আপনার চাচা আপনাকে মেনে নিবেন তো?
যদি আপনাকে আবার গ্রামে পাঠিয়ে দেয়? কখনো না। আমার চাচা আমাকে ঠিক আশ্রয় দিবেন, ঠিক বুঝবেন আমায়। এর মাঝেই ববি হঠাৎ থেমে গেল। ঘোলাটে দৃষ্টিতে লিলির দিকে তাকিয়ে বলল, লিলি, আমরা পৌঁছে গেছি। বাঁ পাশের বাড়িটাই আপনার চাচার। লিলি খুব হেসে এক হাতে শাড়িটা ধরলো আর অন্য হাতে ছোট ব্যাগটা নিয়ে দৌড়ে বা পাশের বিশাল বাড়িটার মেইন গেট এসে দাঁড়ালো। গেটের বা পাশে সাদা টাইলসের উপর কালো কালিতে লেখা স্বপ্ন ছায়া মঞ্জিল। লিলি পিছু ফিরে নির্লিপ্ত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা ববির দিকে তাকিয়ে খুব উচ্ছ্বাসিত হয়ে বলল, থ্যাঙ্কস ববি ভাই। আপনাকে দেখেই আমার মনে হয়েছিল আপনাকে সত্যিই বিশ্বাস করা যায়, তাই তো এই অচেনা শহরে আপনার হাত ধরে এই ঠিকানা অবধি আসা। ববির শার্টটা গায়ে জড়িয়ে মলিন হেসে লিলির দিকে তাকালো। ববির থেকে চোখ ফিরিয়ে লিলি মেইন গেটে খুব জোরে জোরে টোকা মারছে আর বলছে, কেউ আছো? দরজাটা খোলো প্লিজ। অনেক ধাক্কানোর পরেও কেউ দরজাটা খুলছে না। লিলি গম্ভীর ভাব নিয়ে ববির দিকে তাকালো। লিলির একটু কাছে এগিয়ে এসে ববি কাপা কাপা চোখে লিলির দিকে তাকিয়ে বলল, লিলি, আপনি চাইলে আজ রাতটা আমাদের বাড়িতে কাটাতে পারেন। আসলে খুব বৃষ্টি হচ্ছে তো, বৃষ্টির রিমঝিম আওয়াজে হয়তো বাড়ির কেউ আপনার ডাক শুনতে পারছেন না। লিলির মন মরা হয়ে বলল, আপনার পরিবার রাগ করবে আপনার সাথে আমাকে দেখলে। কেউ দেখবে না, জানতেও পারবে না আপনি আমার সাথে ছিলেন। মানে কিভাবে? পিছনের গেট দিয়ে আমরা বাড়িতে ঢুকবো, কেউ টেরই পাবে না। কিন্তু আমি একা একটা মেয়ে আপনার সাথে থাকবো, খুব বাজে দেখায় না? আপনি রুমে থাকবেন আর আমি বেলকনিতে, সিম্পল। তাছাড়া আপনি আমাকে আরও একবার বিশ্বাস করে দেখতে পারেন। আশ্বস্ত করছি, আমি আপনার বিশ্বাসের পূর্ণ মর্যাদা রাখব। লিলি কিছুক্ষণ ভেবে বলল। ঠিক আছে চলুন। ববি আবার সামনে হাঁটা ধরলো। লিলি তার পেছনে পেছনে হাঁটছে। একটা বাড়ি পার করে ববি 2 তলা বিশিষ্ট একটি বাড়ির সামনে এসে থেমে গেল। আচমকাই ববি লিলির হাতটা ধরে বাড়ির পেছনের দিকটায় চলে এলো। পেছনের দিকটায় ছোট একটা গেট দেখা যাচ্ছে। ধীর পায়ে হেঁটে ববি লিলিকে নিয়ে গেটের ভেতরে ঢুকে পড়ল আর এক ভৌ দৌড়ে একতলার ডান পাশের রুমটায় দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়ল। রুমে ঢুকেই ববি ভেতর থেকে দরজার খিলটা লাগিয়ে দিল। রুমের লাইট চালাতে লিলি তাজ্জব হয়ে পুরো রুমে চোখ বুলিয়ে তাকালো। এত বড় রুম আর এত দামি আসবাবপত্র লিলি এর আগে কখনোই দেখেনি। সারা রুমে আসবাবপত্র গিজগিজ করছে। ড্রেসিং টেবিলের আয়নাতে লিলির সম্পূর্ণ অবয়ব দেখা যাচ্ছে। চোখে মুখে বিস্ময় নিয়ে লিলি ড্রেসিং টেবিলের আয়নার সামনে এসে দাঁড়ালো। মুখে হাত নিয়ে সে খুঁটিয়ে খুঁটিয়ে আয়নায় নিজেকে দেখছে আর মনে মনে বিড়বিড়িয়ে বলছে, বাপরে, এত বড় আয়নাও দুনিয়াতে হয়? ওইদিকে ববি গায়ের শার্টটা খুলে বেশ ব্যস্ত ভঙ্গিতে লিলির দিকে তাকিয়ে বলল, এটা আমার রুম। ভীষণ অগোছালো আইনো, তাড়াতাড়ি করে শাড়িটা পাল্টে নিন। বেশিক্ষণ ভেজা শাড়িতে থাকলে ঠান্ডা লেগে যাবে। লিলি আয়না দিয়ে ববির প্রতিবিম্বের দিকে তাকিয়ে মুখটা কালো করে বলল, আমি তো এখানে বাড়তি কোনো কাপড় নিয়ে আসিনি, শাড়িটা পাল্টে কি পরবো? ববি বেশ ভাবুক ভঙ্গিতে বলল, কেন? আমার শার্ট পরবেন। আপনার বডির সাইজ অনুযায়ী আমার শার্ট বিশাল হবে। ছি, মেয়ে হয়ে আমি শার্ট পরবো? কেন, প্রবলেম কি? আপনি তো শার্ট পরে বাইরে যাচ্ছেন না, ঘরের ভেতরেই থাকবেন। আপনি তো রুমের ভেতরেই থাকবেন, আপনার সামনে আমি শার্ট পরে ঘুরতে পারবো না। তা ঠিক, তবে সবটাই ডিপেন্ড করছে নজরের উপর। আমার নজর কিন্তু রাস্তার ছেলেদের মতো নিম্নমানের না, যথেষ্ট মানসম্মত। লিলি মাথাটা নিচু করে ছোট আওয়াজে বলল, ঠিক আছে, তবে মনের মাঝে তো খচখচানি থেকেই যায়। ওকে ফাইন। আপনার যেহেতু এতই দ্বিধা, আমি এক কাজ করছি, আপনার শাড়িটা নিয়ে গ্যাসে যাচ্ছি। আগুনের নিম্ন তাপে শাড়িটা শুকিয়ে আনছি। বড়জোর ঘণ্টাখানিক সময় তো লাগবেই। এরপর শুকনো শাড়িটা আপনি আবার পরে নেবেন। তখন আর শার্ট পরেও আমার সামনে আপনাকে ঘুরতে হবে না। সিম্পল। লিলি চোখে মুখে উদ্বিগ্নতা নিয়ে বলল, গ্রামে থাকতে আমি শুনেছি শহরের বাসাবাড়ির লোকরা এমন শাড়ি
কাপড় গ্যাসে শুকোতে দিয়ে বিভিন্ন ধরনের দুর্ঘটনার শিকার হয়, জানমালের অনেক ক্ষতিও হয়। দুর্ঘটনার তো কোনো হাত পা নেই, তাই না? কখন কি থেকে কি হয়ে যায়, এই জন্যই তো আমাদের সতর্ক থাকা উচিত। আমার মনে হচ্ছে আপনার এই আইডিয়াটা আমাদের জন্য হেল্পফুল হবে না, উল্টো ক্ষতিকর হতে পারে। ববি মাথা চুলকিয়ে কিছুটা তিক্ত হয়ে বলল, তাহলে আপনি কি চাইছেন? কি করতে চাইছেন? নাকি এভাবেই ভেজা কাপড় নিয়ে দাঁড়িয়ে থাকতে চাইছেন? লিলি ছোট ছোট চোখে ববির দিকে তাকিয়ে বলল, আপনার মায়ের একটা শাড়ি হবে যদি জোগাড় করে দিতেন। হাউ স্ট্রেঞ্জ লিলি, আমি এখন মায়ের রুমে যাব কিভাবে? মা তো আমাকে দেখে নিবে, আর আমি যদি কোনোভাবে ধরা পড়ে যাই তাহলে পারবেন তো আপনি বাড়তি ভেজাল সামলাতে? লিলি কিছুই বলল না, মাথা নিচু করে মুখটা মলিন করে দাঁড়িয়ে আছে। ববি সামনের চুলগুলো টেনে লিলির কিঞ্চিত সামনে এগিয়ে এসে বলল, প্লিজ ট্রাস্ট মি লিলি, আপনি আমাকে বিশ্বাস করতে পারেন। আমি আপনার দিকে বাজে নজরে তাকাবো না। ইনফ্যাক্ট আমি তো আপনার সামনেই আসবো না। এই যে আমি রুম থেকে বের হচ্ছি, সোজা বেলকনিতে যাচ্ছি। বেলকনির দরজাটা ওই পাশ থেকে বন্ধ করে দিব, এমনকি জানালার থাইটাও। দরকার হলে জানালার পর্দাগুলো লাগিয়ে দিব। তখন তো আর কোনো অবকাশ থাকবে না জানালা দিয়ে আপনার দিকে তাকানোর। বিশ্বাস করুন, কোনোভাবেই আমি আপনার দিকে তাকাবো না, আই শপথ। লিলি এখনো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে ববির শর্তে সে ঘোর নারাজ। তার মধ্যে অপারগতার কোনো চিহ্নই নেই। মনের মাঝে প্রবল জড়তা কাজ করছে। হুট করেই ববিকে বিশ্বাস করতে পারছে না, যা হয়তো আগে থেকেই তার ব্যক্তিত্বে মিশে আছে। ববি ভীষণ হাইপার হয়ে কপাল ঘষে ক্ষীণ কণ্ঠে লিলিকে বলল, ওকে ফাইন, আমার কাছে আর একটা অপশন আছে। আপনি চাইলে আমার শার্টের উপর আরেকটা সিঙ্গেল ব্ল্যাঙ্কেট মুড়িয়ে রাখতে পারেন। তখন কোনোভাবেই আপনার বডি দেখা যাবে না। আই হোপ এই অপশনটা আপনার চয়েজেবল হবে। লিলি মাথা উঠিয়ে স্লান হেসে ববির দিকে তাকিয়ে বলল, এই অপশনটা আমার খুব পছন্দ হয়েছে। ববি পরপর কয়েকটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, থ্যাঙ্কস গড, শেষ পর্যন্ত এই অপশনটা আপনার মনে ধরেছে। হম্বতম্বি হয়ে ববি আলমারি থেকে সিঙ্গেল একটা ব্ল্যাঙ্কেট বের করে লিলির হাত ধরিয়ে দিয়ে বলল, এই নিন ব্ল্যাঙ্কেট। দাঁড়ান, শার্টও দিচ্ছি। আলমারির হ্যাঙ্গার থেকে একটা হোয়াইট শার্ট বের করে ববি লিলির হাতে তুলে দিয়ে বলল, শার্টটাও নিন, আর সোজা ওয়াশরুমে ঢুকে যান। আপনি কি এখানেই থাকবেন? না, আমি এক্ষুনি বেলকনিতে চলে যাচ্ছি। ভয় নেই আপনার, নিশ্চিন্তে থাকতে পারেন। ববি কোনো মেয়ের জন্যই ক্ষতিকর নয়। লিলি মাথাটা নিচু করে আমতা আমতা করে বলল, আপনার দিকে তাকাতে আমার খুব দৃষ্টিকটু লাগছে। এই প্রথম উদম গায়ে কোনো ছেলে আমার সামনে দাঁড়িয়ে আছে, আর আমিও তার সামনে দাঁড়িয়ে আছি। ববি হালকা হেসে বলল, ওকে সরি, আমি শার্ট পরে নিচ্ছি, আর আপনার সামনে থেকেও লিভ নিচ্ছি। রুমের টিউব লাইট অফ করে ববি ড্রিম লাইট জ্বালিয়ে দিল। লিলি হকচকে উঠে বেডের এক কর্নারে এসে দাঁড়ালো। কাপা কাপা স্বরে লিলি ববিকে উদ্দেশ্য করে বলল, লাইটটা অফ করলেন কেন? ডোন্ট ওয়ারি লিলি, আপনি এত ঘাবড়ে যাচ্ছেন কেন? আপনার ক্ষতি করার কোনো উদ্দেশ্য আমার নেই। আমি লাইটটা অফ করেছি কারণ বলা যায় না, আমাদের বাড়িতে যদি হঠাৎ কেউ ঘুম থেকে জেগে যায় আর যদি কোনোভাবে দেখে নেয় যে আমার রুমের লাইট জ্বলছে, তখন ওনারা নির্ঘাত কিছু সন্দেহ করবেন, দরজা ধাক্কাবেন, জানতে চাইবেন এত রাত অবধি আমার রুমের লাইট জ্বলছে কেন। তখন আমি তাদের কী জবাব দেব? এর চেয়েও বড় পয়েন্ট হলো, ওনারা রুমে ঢুকলেই আপনাকে দেখে নিবে, বেঁধে যাবে আরেক কেলেঙ্কারি। পারবেন তো তখন এত বড় কেলেঙ্কারি সামলাতে? লিলি হাঁপ ছেড়ে বেঁচে চোখে মুখে স্বস্তির ছাপ ফুটিয়ে বলল, তাহলে ঠিক আছে, লাইটটা বন্ধই থাকুক। চাইলে আপনি ড্রিম লাইটটাও বন্ধ করে দিতে পারেন। না, এবার একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাবে। অন্ধকারে আপনি নিশ্চয়ই ভয় পাবেন। তা ঠিক। আচ্ছা আপনি যান, আমি ওয়াশরুমে যাব, শাড়িটা দ্রুত পাল্টাতে হবে। ববি মাথা নাড়িয়ে আলমারি থেকে একটা শার্ট প্যান্ট সহ বেডের উপর থেকে একটা বালিশ আর ব্ল্যাঙ্কেট নিয়ে সোজা বেলকনিতে চলে গেল আর ঠাস করে ব্যালকনির দরজাটা লাগিয়ে দিল।
পালাক্রমে সে ব্যালকনির পাশের জানালায় থাইটাও লাগিয়ে দিল, জানালার পর্দাও মেলে দিল, প্যান্টটা চেঞ্জ করে গায়ে একটা ব্ল্যাক শার্ট জড়িয়ে নিল। কম্বলটা ফ্লোরে বিছিয়ে ববি বালিশ মাথায় উপর হয়ে শুয়ে পড়ল। চোখ বন্ধ করে মৃদু হেসে ববি লিলির কথা ভাবছে। লিলির ভেজা চুল, নেশাক্ত চোখ, মলিন হাসি, শুকনা ঠোঁট, কুঁড়ে ভাব, নরম স্বরে কথা বলা সব ববিকে বড্ড ভাবাচ্ছে। গ্রামের মেয়েদের আত্মসম্মান বোধ বরাবরই বেশি, যা ববি লিলিকে দেখে টের পেল। লিলি যে খুব সহজে ববিকে বিশ্বাস করতে পারছে না তা ববি হাড়ে হাড়ে টের পাচ্ছে। তবে ববির মনে হচ্ছে এটাই স্বাভাবিক। এত সহজে কাউকে বিশ্বাস করা মানে তো বোকার স্বর্গে বাস করা। মন থেকে কারো বিশ্বাস অর্জন করা এতটাও সহজ নয়। কিছু একটা মনে পড়তেই ববি হঠাৎ করে ধরফড়িয়ে শোয়া থেকে উঠে বসল। চোখ মুখে খানিক উদ্বিগ্নতার ছাপ ফুটিয়ে সে বিড়বিড় করে বলল, ইস, লিলি হয়তো সকাল থেকে এই পর্যন্ত কিছু খায়নি, এজন্যই ওনাকে দেখতে কেমন শুকনো শুকনো লাগছিল। কিছু একটা ব্যবস্থা করতে হবে। হম্বিতম্বি হয়ে লিলি ব্যালকনির দরজাটা খুলে রুমের ভেতর ঢুকে পড়ল। রুমে লিলিকে দেখতে না পেয়ে ববি স্বস্তির একটা শ্বাস ছেড়ে দৌড়ে ডেস্কের দিকটায় চলে এলো। ডেস্কের 2 নম্বর ড্রয়ারটা খুলে সে দুটো টাইগার বিস্কিটের প্যাকেট বের করে বেডের একপাশে প্যাকেটগুলো রেখে মনে মনে বলল, বিস্কিট ছাড়া আর কোনো উপায় নেই। রান্নাঘরে এই মুহূর্তে আমি যেতে পারবো না। আশা করছি এই দুটো বিস্কিটেই লিলির হয়ে যাবে। ববি আবার তাড়াহুড়ো করে ব্যালকনিতে চলে গেল। ব্যালকনির দরজাটা লাগিয়ে দরজার পিঠ ঠেকিয়ে বলল, থ্যাঙ্কস গড, লিলি কিছু টের পাইনি। টের পেলে কি না কি ভাবতো গড নোস। এবার শুধু ওনার ওয়াশরুম থেকে বের হওয়ার অপেক্ষা। বেলকনির গ্রিল ধরে ববি অধীর আগ্রহ নিয়ে ওয়াশরুমের দরজা খোলার অপেক্ষা করছে। খানিকক্ষণ বাদে লিলি শাড়ি পাল্টে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। ওয়াশরুমের দরজা খোলার আওয়াজ পেতে ববি এক জায়গায় দাঁড়িয়ে খানিক চেঁচিয়ে লিলিকে উদ্দেশ্য করে বলল, বেডের উপর বিস্কিট রাখা আছে লিলি, প্লিজ খেয়ে নেবেন। লিলি ভেজা শাড়ি হাতে নিয়ে চোখে খানিক আতঙ্ক নিয়ে বেশ চেঁচিয়ে বলল, এই আপনি আমাকে দেখছেন? এই না, একদম না। আমি আপনাকে দেখছি না, আমি আপনার উল্টো দিকে আছি। দেখুন, জানালার থাইটাও বন্ধ, জানালার পর্দাও টানা। আপনাকে দেখার কোনো স্কোপ নেই। লিলি নিশ্চিন্ত হয়ে স্বস্তির শ্বাস ছেড়ে বলল, ঠিক আছে, কিন্তু আপনি এখনো ঘুমোননি কেন? এই তো এখনই ঘুমাবো। কোনো কিছু দরকার পড়লে আমাকে ডেকে নেবেন প্লিজ। জি আচ্ছা, আপনি নিশ্চিন্তে ঘুমোন। আপনিও। বড় একটা হাই তুলে ববি ফ্লোরে শুয়ে পড়ল। ঠোঁটের কোণে এক চিলিতে মৃদু হাসি ফুটিয়ে সে চোখ বুজে ঘুমিয়ে পড়ল। মনে হচ্ছে আজ তার ঘুমটা বেশ মজার হবে। উপলক্ষটা তার ঠিক জানা নেই। লিলি উসখুস করে এক হাতে ভেজা শাড়ি আর অন্য হাতে গায়ে পরে থাকা ববির শার্টটাকে পরপর টানছে। শার্টটা তার কাঁধে বেয়ে পড়ে যাচ্ছে। হাত বডি সব দিক থেকেই ঝুলে আছে শার্টটা। এই মুহূর্তে লিলিকে দেখে মনে হচ্ছে হ্যাঙ্গারে কোনো শার্ট ঝুলে আছে। ববির সুঠাম দেহের সাথে লিলির দেহটা পিঁপড়ে আর হাতির মতন আকাশ বিস্তর তফাৎ হবে। চোখে মুখে চরম বিরক্তি নিয়ে লিলি ঠায় দাঁড়িয়ে আছে। শার্টটা পরে সে কোনো দিক থেকে কমফোর্টেবল ফিল করছে না, কেমন উদম উদম লাগছে। তবে শার্টটা থেকে একটা মিষ্টি ঘ্রাণ ভেসে আসছে, যে ঘ্রাণটা লিলির শরীরে কাঁটা দিয়ে তুলছে। লিলি বেশ বুঝতে পারছে এটা ববির শরীরের ঘ্রাণ। এই প্রথমই সে কোনো ছেলের শরীরের মাতাল করা ঘ্রাণ নিল। মুগ্ধতার সাথে একরাশ তিক্ততা নিয়ে সে হাতে থাকা নিংড়ানো শাড়িটা প্লাস্টিকের একটা চেয়ারের উপর রাখলো। চুল বেঁধে টাওয়ালটা খুলে সে ছেলেদের লুঙ্গির মতন করে কোমর থেকে পায়ের টাকনো অবধি তোয়ালে দিয়ে শরীরটা ঢেকে নিল। তার উপর আবার সিঙ্গেল ব্ল্যাঙ্কেটটাও আপাদমস্তক জড়িয়ে নিল। কিছুটা শাড়ির মতো নড়তে চড়তে বেশ অসুবিধা হলেও সে নিশ্চিন্ত। মৃদু হেসে লিলি ভেজা শাড়িটা হাতে নিয়ে সাদা টাইলসে মোড়ানো ফ্লোরে শাড়িটা লম্বা করে ছড়িয়ে দিল।
ড্রেসিং টেবিলের উপর থেকে ববির সবগুলো পারফিউমের কৌটো সে শাড়ির প্রতিটা কিনারে খুঁটি হিসেবে রাখলো। পাখার বাতাসে কিছুক্ষণের মধ্যেই শাড়িটা শুকিয়ে যাবে। পুরোটা না শুকালেও অর্ধেক অংশ তো শুকিয়েই যাবে। ভেজা চুলগুলো হাত দিয়ে ছেড়ে লিলি বেডের কর্নার থেকে ছোট ব্যাগটা হাতে নিল। ব্যাগটা থেকে তার সমস্ত স্কুল সার্টিফিকেট, জন্ম নিবন্ধন কার্ড এক এক করে বের করলো। সবগুলো প্রয়োজনীয় কাগজে বৃষ্টির পানিতে অনেকটা ভিজে গেছে। উদ্বিগ্ন হয়ে লিলি তাড়াহুড়ো করে বিছানার উপর সবগুলো কাগজ মেলে দিল। পাখার বাতাসে কাগজগুলো এদিক সেদিক উড়ে যাচ্ছে। মাথায় একটা দুর্দান্ত বুদ্ধি এঁটে লিলি বেডের ওপর থাকা বিস্কিটের প্যাকেটগুলো হাতে নিয়ে প্যাকেটগুলো একটা একটা করে খুলে প্রতিটা বিস্কিট কাগজের দুপাশে খুঁটি হিসেবে রাখলো। খুঁটে পেয়ে কাগজগুলো উড়ে যাওয়ার জোর হারিয়ে ফেলল। মলিন হেসে লিলি হাতে থাকা একটি বিস্কিট মুখে দিতেই মুখে হাত চেপে ধরে হু হা করে কেঁদে দিল। মা বাবার কথা খুব মনে পড়ছে তার। সে আদৌ জানে না তাকে ছাড়া তার বাবা মা কোন পরিস্থিতিতে আছে। গ্রামের লোকজন আদৌ তার বাবা মাকে কথা শোনাতে ছেড়েছে কিনা, তাদের এক ঘরে করে দিয়েছে কিনা, তার মা আর বাবা এখনো পর্যন্ত কিছু খেয়েছে কিনা, তাকে নিয়ে দুশ্চিন্তা করছে কিনা, তারা ভালো আছে কিনা, সুস্থ আছে কিনা কিচ্ছু জানে না। লিলি কিচ্ছুই জানে না। মুখ চেপে কাঁদতে কাঁদতে লিলি ধপ করে ফ্লোরে বসে পড়ল। সে এখনো অবধি জানে না যে আশা নিয়ে সে গ্রাম ছেড়ে এই অচেনা শহরে এসেছে। সে আশা তার আদৌ ফলবে কিনা, তার চাচা চাচি তাকে আশ্রয় দিবে কিনা, তার স্বপ্ন পূরণে সাহায্য করবে কিনা, এই শহরে তার অস্তিত্ব রক্ষা করার শেষ গন্তব্য হবে কিনা, তার চোখ ভর্তি স্বপ্ন তার জীবিকা অর্জনের মুখ্য কারণ হবে কিনা, ভবিষ্যতে তার জন্য ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে কিনা তাও জানে না লিলি। ভবিষ্যৎটা এখন তার কাছে পুরোপুরি অন্ধকার, ধোঁয়াশায় ভরা। মনে হাজারো অসম্ভাবনা, প্রশ্ন, কৌতূহল আর দ্বিধা নিয়ে লিলি কাঁদতে কাঁদতে নির্ঘুমে রাত কাটিয়ে দিল। বিস্কিটের আর একটা কণাও তার পেটে গেল না। না খেয়ে সে অভুক্ত হয়ে আস্ত একটা দিন রাত কাটিয়ে দিল। চারিদিকে ফজরের আজান পড়তেই লিলি হুড়মুড়িয়ে বসা থেকে উঠে দাঁড়ালো। চোখের শুকনো জলগুলো মুছে এসে প্রয়োজনীয় কাগজগুলো একটা একটা করে খুব সাবধানে ছোট ব্যাগটাই পরে নিল। ফ্লোরে থেকে শাড়িটা উঠে এসে গায়ে শার্ট আর তোয়ালেটা খুলে শাড়িটা গায়ে চড়িয়ে নিল। ওয়াশরুম থেকে অজু করে বের হয়ে সে বিছানার উপর দাঁড়িয়ে নামাজ আদায় করে নিল। নামাজের মোনাজাতে কিছুক্ষণ ডুকরে কেঁদে সে নামাজ শেষ করে প্রায় অনেকক্ষণ দোয়া দরুদ পড়ল। পূর্ব পাশের থাই গ্লাসের দিকে তাকাতেই সূর্যের এক ফালি রশ্মি ঢুকে পড়ল। সূর্যের লাল কিরণটা লিলির চোখে মুখে আশার আলো দেখাচ্ছে। এক রাশ উচ্ছ্বাস নিয়ে লিলি তাড়াহুড়ো করে ব্যালকনির দরজাটা ধাক্কাতে ধাক্কাতে ছোট আওয়াজে বলল, ববি ভাই শুনছেন? সকাল হয়ে গেছে। অনেকবার ডাকার পরেও ববি কোনো টু শব্দ করল না। সে নাক টেনে পড়ে পড়ে ঘুমাচ্ছে। লিলি গলা উঁচিয়ে ডাকতেও পারছে না, যদি বাড়ির বাকি সদস্যরা জেগে যায় তাই। পেরেশান হয়ে লিলি উপায় খুঁজছে কি করে ববির ঘুম ভাঙানো যায়। বেলকনির পাশের থাই গ্লাসটা চোখে পড়তেই লিলি তাড়াহুড়ো করে জানালার পর্দা সরিয়ে থাই গ্লাসটা খুলে বেলকনির ফ্লোরের দিকে তাকালো। ববি চিত হয়ে শুয়ে আছে, হাত পা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে। গৌরবর্ণের চেহারাটা বালিশের নিচে চাপা পড়ে আছে। ফ্লোরে নাক মুখ ঠেকিয়ে সে মাথায় বালিশ চাপা দিয়ে শুয়ে আছে। কানগুলো বালিশের নিচে চাপা পড়ে আছে। এই জন্যই ডাকাডাকির আওয়াজ তার কানে পৌঁছায়নি। লিলি খুব উতলা হয়ে প্রায় অনেকবার ডাকাডাকি করে বেশ বিরক্ত হয়ে শেষবার ভীষণ জোরে চেঁচিয়ে বলল, ববি ভাই শুনছেন? শেষ ডাকটা ববির কানে পৌঁছালো। বালিশটা মাথা থেকে সরিয়ে সে পিট পিট চোখে জানালার থাই দিয়ে তাকালো। লিলির নেতিয়ে যাওয়া মুখটা দেখেই ববি হুড়মুড়িয়ে শোয়া থেকে উঠে বসলো। চোখ কচলে ববি লিলির দিকে তাকাতেই লিলি বেশ উদ্বিগ্ন হয়ে বলল, ভোর তো হয়ে গেছে ববি ভাই, আমাকে এক্ষুনি এই বাড়ি ছেড়ে বের হতে হবে।
ঘুম জড়ানো কণ্ঠে ববি লিলির দিকে তাকিয়ে বলল, আপনাকে এত শুকনো দেখাচ্ছে কেন লিলি? রাতে ঘুমাননি আপনি?